গুড ইভিনিং ফ্রেন্ডস, আপনাদের সবাইকে আরেকবার ফরচুনা পয়েন্ট অ্যাস্ট্রো গাইডে স্বাগত জানাই। লাস্ট জ্যোতিষচর্চা 1 এবং তার আগের ভিডিও দেখে যারা আমাকে সাপোর্ট করেছো বা চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের বিষয়বস্তু হলো জ্যোতিষচর্চার দ্বিতীয় পর্ব, অর্থাৎ সেখানে আমরা নক্ষত্র পরিচয় সম্পর্কে জানব। প্রথমেই বলে রাখি যে এইখানে নক্ষত্র বলতে ভৌগোলিক পরিচয় যে নক্ষত্রগুলির কথা আমরা অ্যাস্ট্রোনমিক্যালি জেনেছি সেগুলো না, এগুলো কিছুটা জ্যোতিষশাস্ত্রের বিচারে যে মুনি ঋষিদের কল্পনাপ্রসূত যে জিনিসগুলো থেকে আমরা লজিক্যাল একটা হাইপোথেসিসে সাজিয়ে পুরো অ্যাস্ট্রোলজিটাকে ব্যাখ্যা করি, সেই নক্ষত্রগুলোর কথা বলা হয়েছে। তো আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওটি দেখেছেন তারা 27টি নক্ষত্র সম্পর্কে জানতে পেরেছেন। সেই 27টি নক্ষত্র আজকে আমাদের এই টোটাল হোয়াইট বোর্ডে ব্যাখ্যা করা হয়েছে। আজকের ভিডিও শুরুর আগেই আমি বলবো যে টোটাল বোর্ডটি একটি স্ক্রিনশট নিয়ে রাখুন, কারণ এটিকে জুম করে দেখতে আপনাদের প্রত্যেকটি বিষয়কে খুব সুবিধা হবে। প্রথমে বলা হয়েছে যে নক্ষত্র 27টি, তাদের নাম এরূপ 1, 2, 3 এরূপ গোল করা ডিজিটগুলোর মাধ্যমে বোঝানো হয়েছে। অর্থাৎ 1 থেকে শুরু করে আমরা আগের দিনই শিখেছি যে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, অর্থাৎ আমার রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ যদি বলি 1, 2, 3, 4 এরকম করে ঘোরা যেটা। তো সেই হিসাবে প্রথমে মেষ রাশি আসছে, তারপর বৃষ, তারপর মিথুন, তারপর কর্কট, তারপর সিংহ, তারপর কন্যা, তারপর তুলা, তারপর বৃশ্চিক, এভাবে ধনু, মকর, কুম্ভ এবং মীন। 12টি রাশির সাইকেল আমরা প্রিভিয়াস জানতে পেরেছি। এইবার এই রাশিগুলিতে আবার 3টি করে নক্ষত্রের সমাহার দেখা যায়। তো সেটিকে আমরা যদি নক্ষত্রের ওভারঅল 360 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা যদি ইকুই ডিভিশন অর্থাৎ সমান ভাগে ভাগ করে নিই, তাহলে 360/27, যেটি 13 ডিগ্রি 20 মিনিটের ব্যবধান। অর্থাৎ আমরা ভৌগোলিকভাবে 13 ডিগ্রি 20 মিনিটের ব্যবধানকে এক একটি নক্ষত্র বিচারের ক্ষেত্রে দেখতে পাই। যেমন অশ্বিনী 13 ডিগ্রি 20 মিনিট, ভরণী 13 ডিগ্রি 20 মিনিট, এভাবে চলছে। এইবার প্রতি রাশির মধ্যে 30 ডিগ্রি কভার করার জন্য বাকি যেটুকু বেঁচে থাকে সেটুকু তার পরবর্তী নক্ষত্র পায়। যথা আমি যদি মেষ রাশির ক্ষেত্রে দেখি তাহলে টোটাল রাশিটি হচ্ছে 30 ডিগ্রি, সেক্ষেত্রে অশ্বিনী এবং ভরণী মিলে চলে যায় কত, 13 ডিগ্রি 20 মিনিট করে দুটো নক্ষত্র। অর্থাৎ বেঁচে থাকে যে সেই হলো এই কৃত্তিকার ডিগ্রি, অর্থাৎ 3 ডিগ্রি 20 মিনিটস। এভাবে আমরা 3 ডিগ্রি 20 মিনিটস লিখেছি। এইবার যখন রাশিটির মধ্যে এই নক্ষত্রের ফাংশন ডিগ্রিটি শেষ হয়ে যায়, পরবর্তী রাশিতেও সেই একই নক্ষত্র থেকে শুরু হয় বাকি ডিগ্রিটি নিয়ে। অর্থাৎ বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রের অবশিষ্ট অর্থাৎ 13 ডিগ্রি 20 মিনিট থেকে 3 ডিগ্রি 20 মিনিট যাওয়ার পর অবশিষ্ট যে 10 ডিগ্রি সেটি এখানে পড়ে থাকে। তো এভাবে আমরা প্রত্যেক রাশিতে কাউন্ট করতে করতে যদি আসি, প্রত্যেক নক্ষত্র কত ডিগ্রি করে পায়, কোন রাশিকে প্রভাবিত করে, এগুলি সম্পর্কে একটা গাণিতিক ব্যাখ্যা পাওয়া যায়। আমরা যারা অ্যাস্ট্রো লাভার আছি এবং যথেষ্ট পরিমাণে যুক্তিযুক্ত পড়াশোনা বা যুক্তিযুক্ত বিষয়কে পছন্দ করি, তাদের অর্থে বলে রাখি যে দৈনন্দিন জীবনে ঘটে চলা যে প্রতিটি ঘটনার উপর যে গ্রহ নক্ষত্রের ইম্প্যাক্ট, যেমন ধরুন পূর্ণিমা অমাবস্যায় গায়ে ব্যথা, বা যে হাঁপানি রোগী তার শ্লেষ্মার পরিমাণ বেড়ে যাওয়া, বা এই ধরনের যে অকস্মাৎ ঘটনাগুলি, বাচ্চারা খুব কান্নাকাটি, সদ্যজাত বাচ্চা বা 1.5 বছর বা 3 বছর বয়স অবধি বাচ্চাদের মধ্যে খুব বেশি আনস্টেবিলিটি দেখা যায়, সবটাই কিন্তু একটি চাঁদের ইম্প্যাক্টে। অর্থাৎ চাঁদ আমাদের সূর্যের পৃথিবীর রেসপেক্টে কতটা সামনে আসছে বা পিছনে যাচ্ছে, বা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার সময় কি ইম্প্যাক্ট ফেলাচ্ছে তার উপর ডিপেন্ড করে। যাই হোক, তো সেই ঘটনাগুলিকে আমরা ফিজিক্সে কিছুটা পড়েছি, সেগুলোকে বিভিন্ন ল এর মাধ্যমে আমরা পাঠ্যক্রমেও হয়তো কেউ কেউ ফিজিক্স দিয়ে যারা পড়েছি তারা জানি, এবং এখানেও সেই জিনিসটা যতটা পারা যায় গাণিতিকভাবে দেওয়া হয়।
এভাবে প্রতিটি নক্ষত্র আমি নামগুলো একবার বলে যেতে চাই: অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা। এই গেল 9টি নক্ষত্র। এইবার এই 9টি নক্ষত্রের মধ্যে 9টি গ্রহকে ফিট করা হয় এরূপভাবে, অর্থাৎ এই নাম্বারিং অনুযায়ী আমরা এখানে নাম্বারিং করেছি। অর্থাৎ অশ্বিনী 1 নম্বর নক্ষত্র, তাই 1-এ করেছি। এরপর ভরণী 2 নম্বর নক্ষত্র, তাই 2-এ করেছি। এরকম করতে করতে 27টি নক্ষত্র অর্থাৎ রেবতীকে আমরা এই জায়গায় ফিট করেছি। এভাবে লেখার ফলে আমাদের দর্শকদের কাছে খুব ইজিলি যে জিনিসটা হয়ে গেল, তা প্রত্যেক নক্ষত্র আবার কোন গ্রহ দ্বারা প্রভাবিত। এইখানেই একটা পড়াশোনার সাথে আমাদের জ্যোতিষচর্চার দারুণ অ্যানোমালি দেখতে পাওয়া যাবে, কারণ সেখানে আমরা জানি নক্ষত্রের আন্ডারে থাকে হচ্ছে গ্রহদের ইম্প্যাক্ট। এখানে আমরা দেখব নক্ষত্ররা ইটসেলফ কোনো গ্রহের ইম্প্যাক্টের মধ্যে থাকে। যেহেতু আমরা আগের ক্লাসে 9টি গ্রহের কথা বলেছি, সেই 9টি গ্রহকে সাজালে 3 নং 27, অর্থাৎ প্রতি গ্রহের আন্ডারে 3টি করে নক্ষত্র পড়ে যাচ্ছে। যথা আমরা যদি ভাবি যে কেতুর ইম্প্যাক্টে কি কি নক্ষত্র আছে, তাহলে আমরা নেব হচ্ছে 1, তাহলে আমরা নেব হচ্ছে 10, এবং আমরা নেব হচ্ছে 19, অর্থাৎ অশ্বিনী, মঘা এবং মূলা, এই 3টে নক্ষত্র কেতু দ্বারা প্রভাবিত। ঠিক একই রকমভাবে যদি আমি আরবিট্রারি অর্থাৎ ঐচ্ছিকভাবে যদি ধরি যে মঙ্গলের দ্বারা কোন নক্ষত্রগুলি প্রভাবিত হয়, তবে আমরা দেখব 5, 14 ও 23। তাহলে 5 খোঁজা যাক, এই যে 5 অর্থাৎ মৃগশিরা, নেক্সট 14 অর্থাৎ চিত্রা, এবং 23 অর্থাৎ ধনিষ্ঠা। এভাবে যদি আমরা নক্ষত্র জানতে শিখে যাই, তো আমাদের যেটা আমি আগের দিনই বলেছিলাম যে নিজের হরস্কোপ, নিজের লগ্নছক বিশ্লেষণ নিজে জানতে পারা, এই যে একটা ফিলোসফিক্যাল মাইন্ডকে অ্যাক্টিভ করা, এই জিনিসটার প্র্যাকটিস হয়ে যায়। আগের দিন আমরা কি শিখেছি না, যে রাশিতে চন্দ্র এসে বসে সেই রাশি হচ্ছে আমাদের রাশি, মানে মূল রাশি হিসাবে বিবেচিত হয়। যেমন আগের দিনের এক্সাম্পলে, যদি আগের ভিডিওটি আপনারা দেখে থাকেন, না দেখে থাকেন তবে অবশ্যই দেখুন, দেখে আসলে বুঝতে পারবেন যে আমরা আগের দিন তুলা রাশি নিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম। অর্থাৎ যদি কোনো ব্যক্তির তুলা রাশি হয়ে থাকে, তবে ডেফিনেটলি তার জন্ম নক্ষত্র চিত্রা, সাথী বা বিশাখা হবে। এই জিনিসটা তুলে ধরার জন্য পাশে ছকটি দেওয়া হয়েছে। দেখুন তুলা রাশির ইম্প্যাক্টে কোন কোন গ্রহ নক্ষত্র রয়েছে: 14, 15, 16, অর্থাৎ চিত্রা, সাথী এবং বিশাখা। তো এইভাবে আমরা নিমেষের মধ্যে জন্মছক দেখে নিজেদের জন্ম নক্ষত্র জেনে যাব। তার উপর কোন গ্রহের ইম্প্যাক্ট, যেহেতু তুলা রাশির ওপর শুক্রের ইম্প্যাক্ট থাকে, এটা শুক্রের অধিগত একটি স্থান, অর্থাৎ এদের উপর শুক্রের নিজস্ব একটা ইম্প্যাক্ট থাকবে। এছাড়াও এই নক্ষত্রগুলির নিজস্ব লর্ড, অর্থাৎ 14-র জন্য মঙ্গল, 15-র জন্য রাহু এবং 16-র জন্য বৃহস্পতি। এই ঘটনাটি অর্থাৎ মঙ্গল, রাহু ও বৃহস্পতির ইম্প্যাক্ট এই 3টে রাশির জায়গায় নক্ষত্র অনুযায়ী পড়তে দেখা যাবে। জিনিসটি প্রাথমিকভাবে যতটা জটিল মনে হচ্ছে, অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের ছকটা দেখি অতটাও কঠিন বলে মনে হবে না। আই থিঙ্ক আমার ভিউয়ার্সরা প্রত্যেকে আপনাদের লগ্ন ছকগুলো দেখুন এবং সেখান থেকে বলার চেষ্টা করুন। অবশ্যই কমেন্টে জানাবে যদি আমি কিছু সাহায্য করতে পারি। তো আমরা এভাবে টোটাল জিনিসটাকে জানতে পারলাম। আরেকটা জিনিস এই ছকের মাধ্যমেই তুলে ধরা হয়েছে, যা হয়তো আর কোনো বইতে বা কোথাও আপনি খুঁজে পাবেন না। তা হলো আমরা নিউমেরোলজি নামে যে বিশেষ একটি সংখ্যা তত্ত্বকে দিয়ে ভাগ্য বিচার করতে যাই, তার ক্ষেত্রে এই 1 থেকে 9টি নাম্বারকেই খুঁজে পাই। সেখানে প্রত্যেকটি নাম্বার আলাদা আলাদা গ্রহকে ডিনোট করে ঠিকই, কিন্তু এখানেও দেখুন ঠিক 9-9-9 অর্থাৎ 3 নং 27 হয়েছে। শুধু তাই না, আরেকটা জিনিসও গুরুত্বপূর্ণ, সেটি হলো প্রত্যেকটি
নক্ষত্রের আবার 4টি করে পাদ আছে। পাদ অর্থাৎ তার 4টি ব্যাপ্তি, প্রথম ব্যাপ্তি, দ্বিতীয় ব্যাপ্তি, তৃতীয় ব্যাপ্তি, চতুর্থ ব্যাপ্তি। তো সেই হিসাবে 27টি নক্ষত্রের 4টি করে যদি পাদ থাকে তাহলে 108টি পাদ হয়। এই 108ও কিন্তু 9-এর গুণিতক এবং এর ডিজিট যোগ করলে অবশ্যই 9 আসে। অর্থাৎ আমরা আগামী ক্লাসগুলোতে এর প্রতিশ্রুতি খুঁজে পাবো যে 9 সংখ্যাটি সব জায়গায় তাৎপর্যপূর্ণ। 27, সেই 27-এর মধ্যেও দেখুন 2 + 7 = 9 আছে। 108-এর মধ্যেও 9 আছে। 9টা গ্রহ, সব জায়গায় 9-এর ইম্প্যাক্ট। নিউমেরোলজিতেও 1 থেকে 9, 9 নাম্বারের ওপর আমরা ঝোঁক দেওয়া হয়েছে। এইভাবে টোটাল জিনিসটাকে 9-এর রেসপেক্টে খুব বেশি সাজানো হয়। তো এগুলো কেন বা এর সিগনিফিকেন্স আমাদের জীবনে কি, তা আমরা অবশ্যই আগামী দিনের টিউটোরিয়াল ক্লাসগুলোতে শিখব, সেখানে জানতে পারবো। তো আশা করি আজকে এই নক্ষত্র পরিচয় সম্পর্কে এনাফ জ্ঞান হয়েছে। কিন্তু প্রত্যেক ভিউয়ার্সকে আমি বলে রাখবো, এই বোর্ডটার একটা স্ক্রিনশট নিয়ে রাখুন, যাতে করে এই নক্ষত্রগুলোর নাম আপনারা নিজে খাতায় লিখে বা এইটা কি মোটামুটি চর্চা করে একটু বুঝে রাখতে পারেন। তো আজকের ছোট্ট বক্তৃতা এখানেই শেষ করব। তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং তোমাদের যে প্রশ্নগুলো সেগুলোকে আমি যতটা সম্ভব আমার টাইমের মধ্যে বলে দেওয়ার চেষ্টা করব। আজকের চর্চা এখানেই শেষ হলো।